স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সমকালের যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাসুদ করিম এবং এপির ব্যুরো চিফ জুলহাস আলম। স্বাগত আপনাদেরকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। শুরুতেই আমরা দেখে নিব গতকালের যে প্রধান খবর ছিল সেই খবরগুলো। রাজধানী যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দগ্ধ ৩০ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রাত ৯:৩০টার দিকে যাত্রাবাড়ির মোল্লার ব্রিজ এলাকায় বাসে পেট্রোল বোমা ছুঁড়লে বাসে আগুন ধরে যায়। রাজধানীতে নাশকতায় জড়িতদের সবাই বিএনপি জামায়াতের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এদের চিহ্নিত করে প্রতিটি থানায় তৈরি করা হয়েছে বিশেষ তালিকা। পুলিশের দাবি ২ ডজন বিএনপিপন্থী ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনারদের তত্ত্বাবধানে সন্ত্রাস চলছে। যারা এই আন্দোলন করছে তাদের লোকজনই এই কর্মকাণ্ডে জড়িত এবং তাদের ভাড়াটিয়া লোকজন, ওদের জন্য কাজ করা নেতার নির্দেশে আমরা করেছি। তাদের কোনো প্রতিক্রিয়া নেই। এই যে এত ধ্বংস হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, মানুষ পড়ছে, এই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। বগুড়ায় ট্রাকে দেওয়া পেট্রোল বোমায় দগ্ধ চালক আব্দুর রহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। জাকির নামে আশুলিয়ায় একটি দগ্ধ শিশুও মারা যায়। সাধারণত রোগীদেরকে পরবর্তীতে মারা যাচ্ছে ইনফেকশন হয়ে, তার একটাই কারণ দর্শনার্থী। সুতরাং এই যত ভিড় কমানো যাবে, যত দর্শনার্থী কম হবে তত। বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে শনিবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভালো করার জন্য ক্রিকেটাররা মানসিকভাবে প্রস্তুত জানিয়েছেন ম্যানেজার খালেদ মাহমুদ। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অনেক দূর যাবে টাইগাররা, মন্তব্য তার। মাশাআল্লাহ এখনো 2টা সপ্তাহ সময় আছে। আমরা ব্রিসবেনে গিয়ে আরো ভালো ট্রেনিং করবো, কারণ আমরা প্রথম সপ্তাহ ট্রেনিংটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি ডেফিনেটলি ওখানে। তারপর আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ আছে, তারপর আবার 2-1 দিন প্র্যাকটিস পর আমরা ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস ম্যাচ খেলতে চলে যাবো সিডনিতে। সুতরাং সব মিলিয়ে আমি মনে করি যে উই আর ইন আ গুড শেপ। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুনছিলেন গতকালের দিনের যে প্রধান খবর ছিল সেই প্রধান খবরগুলো। আগেই জানিয়েছে রাজধানীর যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ২৯ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিজান। মিজান, আপনি তো বার্ন ইউনিটে আছেন। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে ২৯ জন বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি? আরো নতুন কেউ কি সেখানে ভর্তি হয়েছেন কিনা? না, আমরা কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন কভার করেছি। এখানকার বার্ন ইউনিট থেকে চিকিৎসারত যে ডাক্তাররা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ২৯ জনই আসলে এখানে আহত অবস্থায় এসেছেন। প্রথম অবস্থায় ১৪ জন এসেছিলেন রাত 10:30টার দিকে এবং আস্তে আস্তে ২-১ জন করে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনের। এবং এই ২৯ জনের মধ্যে ৯ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি একটি বিষয় জানিয়েছেন এখানকার যে চিকিৎসকরা, তারা বলছেন যে যাত্রাবাড়ির পাশের পুল বা এখানকার মোল্লা ব্রিজের আশপাশ এলাকায়, এবং সেখানে 2টি পেট্রোল বোমা ছোড়া হয় জরুরি পরিবহন নামে পরিবহনে, যেটি মূলত গুলিস্তান থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। আমরা জানতে পেরেছি সেখানকার একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা হয়েছে এবং তিনি মূলত বলেছেন যে যখন এই ঘটনা ঘটে, পেট্রোল পরিবহনের মধ্যে যখন ছোড়া হয় তখন মানুষ বিদ্যুৎ করে এবং তিনি পেট্রোলের দিকে বসেছিলেন এবং খোলা থাকায় তিনি জাম্প করে বাইরে বেরিয়েছেন এবং প্রাণে বেঁচে গেছেন এবং তার কোনো আহত হওয়ার কোনো খবর আমরা পাইনি। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই যে আমরা এখানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আছি। এখানকার অবস্থা খুবই ভয়াবহ এবং আমরা পরবর্তীতে আবারও যাব ঢাকা মেডিকেলে, যেখানে বার্ন ইউনিটে ২৯ জন দগ্ধ অবস্থায় ভর্তি আছেন এবং তাদের সর্বশেষ অবস্থা জানবো। আমরা স্টুডিওতে আমাদের অতিথি যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলি। আমরা তো গত কয়েকদিন ধরেই দেখছি আসলে অবরোধ ডাকার পর থেকে বিভিন্ন সারা দেশেই বলতে গেলে নাশকতা হচ্ছে এবং কিছুদিন পরপরই আমরা দেখছি যে বার্ন ইউনিটে ভর্তি হচ্ছেন নারী, শিশু বিশেষ করে। এবং আজকে আমরা বিশেষ করে দেখছিলাম যে 16-17 দিনে পড়লো অবরোধ, টানা যে অবরোধটি চলছে। এবং আজকে কিন্তু বেশ কিছু পুরো রাজধানী জুড়ে এবং দেশেরও বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে সহিংসতার বিরুদ্ধে বেশ কিছু আন্দোলন হয়েছে, পদযাত্রা হয়েছে, আলোর মিছিল হয়েছে। এই অবরোধের আসলে যে সহিংসতা চলছে, আমরা আরো কিছু খবর দেখলাম যে পুলিশ বোমা তৈরির যারা বোমা তৈরির সরঞ্জাম তৈরি করে, বোমা বানায়, তাদের একটি তালিকা তৈরি করেছে, অভিযান চালাচ্ছে। কিন্তু এত কিছুর পরও আসলে সহিংসতা বন্ধ হচ্ছে না। এটা
এটা তো আমাদের জন্য অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার ব্যাপার। আমাদের দেশে যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই সময়ে, এটা জানুয়ারি 5 তারিখের নির্বাচন বার্ষিকীকে ঘিরে এটা সূত্রপাত হয়েছে এবং এটা যে এন্ডলেস এবং এটা কোনো রকম পরিস্থিতির বিবেচনা না করে, যেমন ধরেন তবলিগ জামাত গেল, অন্যান্য এবং সামনে পরীক্ষা আছে ছাত্রছাত্রীদের, তারপরে কোনো কিছুকে না রেখে একেবারে অধৈর্য অসহিষ্ণু রাজনৈতিক কর্মসূচিতে এটা পরিণত হয়েছে। একটা স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে এই ধরনের অসহিষ্ণুতা একেবারেই বেমানান এবং সেটাই এখন এটা একটা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে। এবং আজকে যে ঘটনাটা আমরা দেখলাম যে এখানে যাত্রাবাড়িতে বোমায়, আমরা প্রথম পত্রিকায় ফার্স্ট এডিশন করে এসেছি, সেখানে দেখা যাচ্ছে যে 10 জন, কিন্তু এখন সেটা 29 জন আহত, তার মধ্যে 9 জনের অবস্থা গুরুতর এবং বার্ন ইঞ্জুরিটা এটা ক্রমশ বাড়তে থাকে, যেটা শুরুতে বোঝা যায় না ভয়াবহতা, সেটা আরও ভারী। এবং রাজশাহীর তানুরেও একই অবস্থা সৃষ্টি হয়েছে। এই ঘটনাটা একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনীর অভিযান চলছে। একদিকে আপনি বললেন যে কিছু মানুষ এই সহিংসতার বিরুদ্ধে সোচ্চার আছে, কিন্তু এই দেশের 16 কোটি মানুষের সবাই প্রায় এই জিনিসটা উদ্বিগ্ন, সাধারণ মানুষ এই জিনিসটা উদ্বিগ্ন। কারণ আমাদের এই রাজনীতির এই ম্যাড প্র্যাকটিস বা এটা কি বল পাগলামি, চরম অসহিষ্ণু অবস্থা, এটা আমরা স্মরণকালের মধ্যে আর দেখি নাই। আমরা এটা মনে করি যে এই জিনিসটা একটা অশুভ খেলা। এই অশুভ খেলার বিরুদ্ধে অবশ্যই আমাদের প্রতিহত করতে হবে এই বিষয়টাকে। কারণ এটা রাজনীতির অংশ নয়। রাজনীতি গণতন্ত্র নামে যেগুলি হচ্ছে, এইগুলি কিন্তু গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে না। আমরা যদি কোনো দেশের ইতিহাসে, ইভেন কি আমাদের আশেপাশে ভারতেও, যখন আমরা শুনেছি যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী, কিন্তু সহিংস হওয়া মাত্র তিনি সেটা প্রত্যাহারও করেছিলেন। আজকে রাজনীতি কি জন্য এত ক্রুয়েল হবে কেন? রাজনীতি এমন এক পর্যায়ে যাবে সাধারণ মানুষের কান্না, অস্বাভাবিক কান্নার ধ্বনি এখানে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই জিনিসটা তারা জনগণের রাজনীতিতে যদি বিশ্বাস করেন রাজনীতিবিদরা, তাহলে তারা এই একটা সর্বনাশা খেলা থেকে আমাদের দেশকে মুক্ত করবেন। কারণ আমাদের দেশের মানুষ আজকে তাদের হাতে জিম্মি, তারা জনগণের কল্যাণের কথা বলে জনগণকে জিম্মি করে, জনগণকে পুড়িয়ে এবং জনগণকে নৃশংসতার মধ্যে ফেলে দিয়ে যারা নিরীহ মানুষ, এই বাস যাত্রীরা, তারা তো কোনো রাজনীতির লোক নয়, তারা তো দেশের ক্ষমতায় যেতেও চান না, ক্ষমতা যারা আছে তাদেরকে সুরক্ষাও দিতে চান না। তাহলে তাদের উপরে এই ধরনের কান্না, তাদের এই কান্নার জবাব কি, সেই জিনিসটা এখন আমাদের ভাবতে হবে। যদি তারা এই অবস্থা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আমাদের দেশের যে প্র্যাকটিস, সেটা হলো সাধারণ মানুষ রুখে দাঁড়ায়। আমরা আশা করব এই ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারণ এটা রাজনীতি নয়, এটা হলো অশুভ পদচারণা। রাজনীতির অন্যভাবে রাজনীতি করা যেতে পারে, যেমন আলাপ আলোচনা করা যেতে পারে, রাজনৈতিক প্র্যাকটিস, সহিষ্ণুতা চর্চা করে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক ভাব প্রকাশ করা যেতে পারে। এবং এই দেশের ভবিষ্যৎ নিয়ে তারা সবাই মিলে আজকে আমাদের চিন্তা করতে হবে। আজকে শুধু রাজনীতিবিদদের হাতে আমরা এইভাবে দেশটাকে ছেড়ে দিতে পারি না, সাধারণ নাগরিকদেরও আজকে ভয়েস করতে হবে যে এইভাবে আমাদের জিম্মি করা চলবে না। জুলাস ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে আমরা দুই পক্ষ থেকেই দেখছি, কিন্তু এই সহিংসতার দায় কেউ স্বীকার করছে না। সরকার বলছে বিএনপি করছে, বিএনপি বলছে সেটি আওয়ামী লীগ করিয়ে বিএনপির উপর দায় চাপাচ্ছে। এটি নিয়ে আমরা আলোচনা করবো। ছোট্ট একটি বিরতি নিয়ে তারপরে আসছি আপনার কাছে। 40 সেকেন্ডের একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। দেখছেন বাংলাদেশ এখন। জুলাস ভাই, দায় কেউ স্বীকার করছে না, এই দায় আসলে তাহলে কার? দায় তো মূলত আমরা যদি আসলে সন্ত্রাসের বা এই সহিংসতার প্রকৃতিটা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আমার মনে হয় যে এটা উদ্দেশ্যটা কি কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তাহলে আমার মনে হয় এক ধরনের উত্তর পাওয়া যায়। এখন দায় তো কেউ নিতে চায় না, কারণ আমি অপরাধ করে, আমি খারাপ কাজ করে তো আমি তো জনসমক্ষে বলতে পারি না, কারণ আমি সারাক্ষণ বলছি যে জনগণের জন্য আমি এগুলো করছি, গণতন্ত্রের জন্য। একটি কথা আমি একটু এখানে বলে রাখি যে গণতন্ত্রে বাংলাদেশের সংকট মনে হচ্ছে কি যে আওয়ামী লীগ বা বিএনপির ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতায় থাকা, আর বাংলাদেশের গণতন্ত্রের কোনো সংকট নেই। এটি তো আসলে সত্যি নয়।
বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার যে অবস্থান, তার যে সম্মুখ দিকে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা যতটা গণতান্ত্রিক হওয়া উচিত, ইনস্টিটিউশনগুলো যেভাবে কাজ করা উচিত, সেই জিনিসগুলো আমরা বাদ রেখে কে ক্ষমতায় যাবে আর কিভাবে থাকবে সেই জায়গায় যদি আমরা থাকি, বিতর্কটা যদি সেখানে থাকে, তাহলে আমরা মূল সমস্যা থেকে দূরে থাকছি। তো এটা বলে আমি বলতে চাই যে সহিংসতাটা কি কারণে দরকার, এই আন্দোলনের সাথে সহিংসতাটা দরকার। কারণ বিএনপি এবং 20 দলীয় জোট, জামাত এবং বিএনপির যে জোট, সেই জায়গা থেকে তাদের দাবিটা কি? দাবি হচ্ছে যে তারা বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবৈধ, এক ধরনের ভোটবিহীন বা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা এসছে, সো তাকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিলে এক ধরনের সিচুয়েশন তৈরি হবে, সেখানে ইনক্লুসিভ ইলেকশন হবে, এটা হলো তাদের অঙ্ক। আর সরকার থেকে বলা হচ্ছে যে আমরা তো তোমাদেরকে মানা করিনি তখন নির্বাচনে আসতে, তাহলে তোমরা আসোনি। সেই জায়গা থেকে দাঁড়াচ্ছে কি বিএনপির এখন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করা, তার মাধ্যমে সরকারকে অকার্যকর হিসেবে প্রমাণ করা, এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা হয়তোবা আশা করছে যে অন্য কোনো শক্তি এসে, সেটা আমি জানি না কারা, এই জিনিসটাকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে নেবে এবং সরকারকে সেখান থেকে চলে যেতে বাধ্য করবে। কিন্তু এরকম আন্দোলন তো এর আগেও হয়েছে, কিন্তু এখন এটাকে তো আন্দোলন বলবেন? আজকে যাত্রাবাড়িতে যে ঘটনাটি ঘটলো, এটাকে আন্দোলন? আপনি চোরাগপ্তা হামলা চালিয়ে আমাদের প্রতিটি মানুষকে, এই দেশের 16 কোটি 17 কোটি মানুষকে আপনি আতঙ্কের মধ্যে রেখেছেন। এখন সরকার যদি এটা করে থাকে, বিএনপির ভাষায় যেটা বলছে, সেটার লাভ লোকসান কার? আর যদি বিএনপি এটা করে থাকে